জুলাই আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে স্বেচ্ছায় রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, একই সঙ্গে আসামি ও সাক্ষীর তালিকায় থাকবেন তিনি। পুরো সত্য বললে খালাস পাওয়ার সম্ভাবনা আছে তার। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন জানান, একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারই অনুগত আইজিপি রাজসাক্ষী হওয়ার নজির এটাই প্রথম। তবে তিনি কি সাক্ষী দেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। বিশেষ আস্থাভাজন হওয়ায় 2022 সালের 12 অক্টোবর শেখ হাসিনার উপস্থিতিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর আসে 2024 সালের রক্তাক্ত জুলাই আগস্ট। ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনা নিজেই দেখা মাত্র গুলির নির্দেশ দেন। পুলিশের বুলেটে একের পর এক ঝরে যায় তাজা প্রাণ। প্রায় 22,000 মানুষকে গুলিবিদ্ধ এবং প্রায় 2,000 আন্দোলনকারীকে হত্যা করেও শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। শেখ হাসিনার নির্দেশ পেয়েই নির্বিচারে মানুষ হত্যা করে পুলিশ। এ নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এক পুলিশ কর্মকর্তার হত্যার ভিডিও দেখানোর দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বস্ত ও আস্থাভাজন হয়েও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে হয়েছেন রাজসাক্ষী। তার বিরুদ্ধে যখন অভিযোগ পড়ে শোনানো হলো, একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রাইব্যুনালের বিচারকগণ ওনাকে পড়ে শোনালেন। অভিযোগ শোনানোর শেষে আইন অনুযায়ী ওনাকে জিজ্ঞাসা করা হলো যে এই অভিযোগে আপনি দোষী না নির্দোষ। তখন উনি বসা ছিলেন, উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে উনি ওনার পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করে উনি বললেন, আমি দোষী, এবং বললেন যে আমি এই মামলায় অ্যাপ্রুভার হতে চাই এবং ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার অফ দি ফ্যাক্ট অফ দিস কেস আমি বর্ণনা করতে চাই। পূর্ণ এবং সত্য উনি এই কেস সম্পর্কে যা জানেন সব বর্ণনা করতে চাই। এই কথাটা উনি ইংলিশে বললেন, ওই যে ওটা দেখে। তারপরে উনি বসে পড়লেন। এরপরে ওনার লয়ার, ওনার যে আইনজীবী নিযুক্ত ছিলেন, তিনি দাঁড়িয়ে আদালতে একটি প্রেয়ার করলেন, এটা লিখিত আবেদন জমা দিলেন। সেখানে ওই কথাটাই বিস্তারিতভাবে আইনের ব্যাখ্যা দিয়ে বলা ছিল। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 15 ধারা অনুযায়ী যে কোনো আসামি এই অ্যাপ্রুভার হতে পারেন। তো সেই আইনের ব্যাখ্যা ওনারা দিলেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলেছি যে এই আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করতে পারেন, তবে শর্ত সাপেক্ষে, যেটি আইনে বলা আছে সেটা হলো ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার অফ দি ফ্যাক্ট অফ দিস কেস। তার মানে পূর্ণ এবং সত্য। উনি যদি আংশিক বলেন তাহলে উনি এই সুযোগটা পাবেন না। উনি যদি কিছু অসত্য বলেন তাহলে উনি এটা পাবেন না। যদি সত্য এবং পূর্ণ বর্ণনা উনি দিতে চান, ট্রাইব্যুনালে আবেদন মঞ্জুর করতে পারেন। তো সেই আলোকেই ট্রাইব্যুনাল ওনার এই আবেদন মঞ্জুর করেছেন। মানুষ হত্যার অনুশোচনা থেকে তিনি সাক্ষী হয়েছেন কিনা তা জানা না গেলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে আংশিক নয়, পুরো সত্য বলার শর্তে রাজসাক্ষী করেছেন। সত্য বললে আসামিদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি মুক্তি মিলতে পারে মামুনের। উনি এখন এই ট্রাইব্যুনালে আসামিও হবেন, আবার সাক্ষী হিসাবে এই ট্রাইব্যুনালের সুযোগ উনি পাবেন। 2 নম্বর হলো যে উনি এই মামলার শেষ হওয়ার আগ পর্যন্ত কারাগারে বন্দী থাকবেন। উনি জামিন পাবেন না, খালাসও পাবেন না। বিচার যখন শেষ হবে তখন কোর্ট ডিসাইড করবে ওনার ফেটটা কী হবে। তখন ওনাকে, মানে এখানের স্পিরিটটা হলো তাই যে তখন ওনাকে কোর্ট খালাস দিয়ে ছেড়ে দিতে পারবে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, এ ধরনের ঘটনা বিরল। বলেছেন যে আমি এই যত অপরাধ ঘটেছে সমস্ত কিছু সম্পর্কে আমি অকেবাল আছি, সুতরাং আমি এই ব্যাপারে আমি নিজে রাজসাক্ষী হিসাবে আমি সাক্ষী দিতে প্রস্তুত। তবে এরকম একজন প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে, সেইখানে আবার তার একজন কর্মচারী রাজসাক্ষী হচ্ছে, এরকম উদাহরণ অতীতে কখনো হয়।
আসামি থেকে সাক্ষী হওয়ায় নিরাপত্তার স্বার্থে তাকে আলাদা রাখার ব্যবস্থা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একজন সাক্ষী হয়ে একজন আসামিদের সাথে একই ঘরে থাকাটা ওনার জন্য আনসেফ। AR বাদল, RTV, ঢাকা।